শুরু করে তাহলে আজকে হ্যাঁ, জি নামটা স্যার, ঠিক আছে। নার্সিং। নামটা নার্সিং ইস্যুস শুনলে মনে হয় বুঝি নার্সদের জন্য ক্লাস, কিন্তু নার্সিং ব্যাপারটা প্যালিয়েটিভ কেয়ারে শুধু নার্সদের জন্য না, ডাক্তারদের জন্য ইম্পর্টেন্ট। কারণ এক হচ্ছে আমাদের নিজেদেরকেও উন্ড ড্রেসিং বা এই ধরনের জিনিসগুলো করতে হয়, প্লাস দরকার হলে আমাদের আমরা নার্স বলি, পিসিএ বলি, অন্য অ্যাসিস্ট্যান্ট যারা আছে তাদেরকে ক্ষেত্রেও কিন্তু মনিটর করার জন্য আমাদের প্রয়োজন হয় কিন্তু জিনিসটা জানা। সেই জন্য আজকে আমাদের এই জিনিসগুলো, স্পেশালি আমরা যেগুলো বেসিক নার্সিং ইস্যুস যেগুলা আহ করতে হয় আমাদেরকে, সেগুলো নিয়ে আমি আলাপ করব। এটা ক্লাসটা আসলে অনেকের জন্য পুরনো, কারণ আগেও দেখেছি আর কি। আর এটার মধ্যে আসলে সেরকম নতুন করে অ্যাড করারও খুব বেশি কিছু নাই। আচ্ছা, স্ক্রিন কি দেখা যায় নাকি? স্ক্রিন শেয়ার হয়েছে? না, এখনো হয় নাই মনে হয়। স্যার, এখনো হয় নাই। আচ্ছা, এবার এবার মনে হয় আসছে নাকি? স্যার, আমার এখান থেকে দেখা যাচ্ছে, বাকিটা যদি একটু রেসপন্স করেন, আপনারা দেখতে জি পারতেছেন স্যার, কিনা। এখন দেখা যাচ্ছে হ্যাঁ, স্যার, দেখতে দেখতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, আবার আরেকটা ঝামেলায় চলবো। ভিডিও দিলে ভিডিওর সাউন্ড শেয়ার হয় কেমনে, এটা হচ্ছে আবার আরেকটা ঝামেলা। ঠিক আছে, দেখি আগায়, দেখি ভিডিওতে কি হয়। ওকে। সো নার্সিং ইস্যুস আজকে আমরা আলাপ করব হচ্ছে মেইনলি রোল অফ নার্সিং, কে জন্য এই নার্সিংটা দরকার সেটা বললাম একটা কথা। আর কি কি নার্সিং ইস্যুস গুলো আছে এবং সেগুলো যে বেসিক যে কেয়ার গুলো, সেগুলোর স্টেপস গুলো, সেগুলো নিয়ে কথা বলবো। সো নার্সিং ইস্যুস কেন দরকার আমাদের? যেমন আমরা যদি দেখি যে এই ধরনের জিনিসগুলা, লাইক আপনার কি বলবো, এই ধরনের যে ঘা, যেগুলো আমাদের প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে খুব কমন, স্পেশালি যদি ম্যালিগন্যান্ট পেশেন্ট হয়, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন হেড নেকের ক্যান্সার আছে, ব্রেস্টের এখানে হয়। এইখানে হাতে যেটা ডান পাশের ছবিটা দেখা যাচ্ছে, একজন ইয়াং পেশেন্ট বাট হেমোফিলার পেশেন্ট, তার সাথে তার এখানে র্যাপডোমায়োসার্কোমা। সো যেখানে মানে হেমোফিলার কারণে এক্সেসিভ ব্লিডিং একটা বড় চ্যালেঞ্জিং ইস্যুস ছিল। আবার ছোট ছোট বাচ্চারাও আছে, চোখে টিউমার আছে, পেটের ভিতরে টিউমার, লিভারের সমস্যা, অনেক কিছু আসতে পারে। সো এই সবগুলো রোগীর জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের নার্সিং কেয়ারের প্রয়োজন হয়। সো আজকে আমরা যে মেনলি যেগুলো নিয়ে আলাপ করব, এক, আচ্ছা, আহ, সেটার আগে একটু বলে নিই যে প্যালিয়েটিভ কেয়ার টিম এবং প্যালিয়েটিভ কেয়ার নার্স এই দুটোর মধ্যে যদি আমরা কম্পারিজন করি, অবশ্যই টিমের মধ্যে ফিজিশিয়ান, নার্স এবং আদার হেলথ প্রফেশনাল, সাথে নন হেলথ প্রফেশনাল এরাও থাকে। তার মানে প্যালিয়েটিভ কেয়ার নার্স প্যালিয়েটিভ কেয়ার টিমের একটা ওতপ্রোত বা ভাবে জড়িত বা ইম্পর্টেন্ট একটা অংশ। আর প্যালিয়েটিভ কেয়ার নার্স বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? যারা ক্লিনিক্যাল নার্স স্পেশালিস্ট, যারা মেইনলি প্যালিয়েটিভ কেয়ারের সংজ্ঞা অনুযায়ী যারা অ্যাডভান্স ইলনেস অথবা ডাইং পেশেন্ট আছে তাদেরকে নিয়ে কাজ করে, তাদের নার্সিং এর জন্য কাজ করছেন। এরা পেইন এবং আদার সিমটম কন্ট্রোলে তাদের কিন্তু ট্রেনিং থেকে, বেসিক ট্রেনিং থেকে, তার সাথে এই বিভিন্ন ওষুধ অ্যাডমিনিস্ট্রেশন, নার্সিং কেয়ার, এগুলোর পাশাপাশি কিন্তু অন্যান্য সময়ে রোগীদেরকে যে সাইকোসোশ্যাল সাপোর্ট দেওয়াটা, বসে বসে তাদের সাথে কথা শোনা, সেই কাজগুলো কিন্তু নার্সরা করে থাকে। তারা হসপিটালে কাজ করতে পারে, কমিউনিটি লেভেলও হইতে পারে, ইভেন হসপিস যেটা বিদেশ আছে সেখানেও কাজ করতে পারে। সো এই যে নার্সিং যেটা আছে, এই নার্সিং যদি প্রপারলি করা যায় তাহলে কি লাভ হয়? তাহলে একটা হচ্ছে ফিজিক্যাল যে সিমটম গুলো আছে সেগুলো রিলিফ করা যায়, তার মাধ্যমে কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করে, একটা পেশেন্টকে ইন্ডিপেন্ডেন্ট হতে বা তার অন্যের উপর থেকে ডিপেন্ডেন্সি কমাতে সাহায্য করে। মনের ভিতরে অনেক সময় রাগ থাকে, ক্ষোভ থাকে, হতাশা থাকে, হয়তো একটা নিজের শরীরে একটা ঘায়ের জন্য উনি ওনাকে নিজেকে সোসাইটি থেকে, ফ্যামিলি থেকে আলাদা করে রাখছেন, সো এগুলা কমে যায়। ফ্যামিলি সাপোর্টটা আরো ভালো হয়, আইসোলেশন কমায়, ভয় কমায়, বিভিন্ন অ্যাংজাইটিস ইস্যুস গুলো আছে সেগুলো কমায়, এবং আলটিমেটলি যারা ডাইং পেশেন্ট আছে তাদের একটা গুড ডেথ, সেটাও কিন্তু এনশিওর করতে নার্সিং হেল্প করে। কারণ না হলে দেখা যায় যে যেটা আমরা পাই যে হয়তো বয়সের কারণে বেডরিডেন একটা পেশেন্ট, নেগলেক্টেড পেশেন্ট, অথবা ক্যান্সারের ঘা নিয়ে এই ঘাটা কমপ্লিকেটেড হইতে হইতে হয়তো দুর্গন্ধ, পোকামাকড়, এগুলো নিয়ে কিন্তু শেষ পর্যন্ত ধুকে ধুকে মানুষের মৃত্যু হয়। সো গুড ডেথ বা ডাইং ওয়েল এটা নিশ্চিত করার ব্যাপারে কিন্তু নার্সিং এর ইম্পর্টেন্ট একটা ভূমিকা আছে। সো আজকে আমরা যে জিনিসগুলো আহ, দেখবো, মানে স্পেশালি এখানে যদি প্যালিয়েটিভ নার্সিং ইস্যুস বলি তাহলে কি কি আসে? নাম্বার ওয়ান, একটা বলা হচ্ছে বেড বাথ বা একটা বেড বাউন্ড পেশেন্টের কেয়ার, সেই জিনিসটা। স্কিন কেয়ার কিভাবে দেওয়া যায়, কোনো উন্ড কেয়ার বা প্রেশার প্রেশার সোর থাকলে সেটা কিভাবে কেয়ার দেবো, একটা পেশেন্টকে ট্রান্সফার করা, লাইক বিছানা থেকে চেয়ারে, চেয়ার থেকে বিছানায়, মাউথ কেয়ার, বিভিন্ন স্ট্রোমা থাকে, লাইক কোলোস্টমি ব্যাগ লাগানো থাকে, সেই স্ট্রোমা কেয়ার, লিম্ফিডেমা কেয়ার, ফাইনাল ওয়ার্ডস মানে এন্ড অফ লাইফ বা ডাইং পেশেন্টের ক্ষেত্রে কি কেয়ার দেওয়া যেতে পারে, এটা সেলফ কেয়ার।
এই জিনিসগুলো হচ্ছে মেইনলি নার্সিং এর জায়গা এবং নার্সিং ইস্যুস। তো এর মধ্যে সিম্পল বা বেসিক কিছু জিনিস নিয়ে আজকে আলাপ করবো আমরা। সো প্রথমে চলে আসি বেড বাথের কথায় আসি। এখন একটা পেশেন্ট যিনি বেড রিডেন হয়ে আছেন তাকে তো আসলে হাসপাতালে বলছে, তাকে তো বাথরুমে নিয়ে যাওয়া, ক্যারি করে নিয়ে যাওয়া সম্ভব হয় না। কিন্তু আজকে রাউন্ড দিতে গিয়ে দেখলাম একটা পেশেন্টের মানে দেখে বোঝা যাচ্ছে যে গায়ে ময়লা জমে আছে, গোসল করে না। জিজ্ঞেস করলাম লাস্ট কবে গোসল করাইছেন? 20 দিন আগে গোসল করাইছে। এখন কারণ তার হচ্ছে যেহেতু স্পাইনাল কর্ড মেটাস্টিস আছে, 2 পা প্যারালাইসিস, তো বাথরুমে নিয়ে যেতে পারে। তো এখন এই ধরনের পেশেন্ট গুলাকে তাহলে গোসল ছাড়া থাকবে? তাহলে তো ক্লিনলিনেস মেনটেন হবে না, বরং আরো সুপার ইনফেকশন প্লাস সেটা একটা সাইকোলজিক্যাল একটা ইস্যু ক্রিয়েট করে, এটাও কিন্তু করবে মানে এতদিন যদি গোসল না করে থাকে। তাহলে এই ধরনের পেশেন্ট গুলোকে আমাদেরকে বেড বাথ মানে বিছানাতে গোসল করাতে হবে। এভরিডে না পারলে দরকার হলে অ্যাটলিস্ট এভরি আদার ডে, অল্টারনেট ডেতে করাতে হবে। সো ইভেন আর কোনো কারণে যদি আমি বেড পাত দিতেও না পারি, যে আমার সুযোগ নাই, বিছানাতে পারছি না বা একা পারছি না, তাহলে অ্যাটলিস্ট যাতে পার্ট বাই পার্ট, যেমন ফেস, হ্যান্ড, পেরিনিয়াল এবং পেরিয়ানাল এরিয়াগুলো যাতে প্রতিদিন ধোয়াই দেওয়া হয়, সেটাও কিন্তু এনশিওর করতে হবে। সো এটা করতে কমপক্ষে 2টা মানুষ লাগে, তবে বাট আপনি যদি টেকনিক জানেন তাহলে অনেক সময় একা করাও পসিবল। কারণ টেকনিক না জানলে দেখা যাবে উল্টো একটা ভারী রোগীকে টানাটানি করতে গিয়ে কিন্তু আপনার নিজেরই ব্যাক পেন শুরু হয়ে গেছে। সো একটা পেশেন্টকে গোসল করাতে গেলে মেনলি টাওয়াল লাগবে, ছোট কিছু কাপড় লাগবে রুমালের মতন, হয়তো বিভিন্ন জায়গায় মোছামুছি ঘষাঘষির জন্য। পানি লাগবে, সোপ লাগবে, একটা পরিষ্কার কাপড় যেটা গোসলে পরে পরানো হবে, আর হচ্ছে প্লাস্টিক শিট লাগবে। আচ্ছা, এখন আমি ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছি যে বেড বাথ কেমনে নাই, দেখেন তো আপনার কি সাউন্ড শোনা যায় কিনা দেখেন তো। সাউন্ড শোনা যায়? আর সাউন্ড শোনা যায় কিন্তু ইকো হচ্ছে। আমি যে ভিডিও চালাচ্ছিলাম সাউন্ড কি শুনতে পাচ্ছিলেন আপনারা? ক্লিয়ার শোনা যায়? না স্যার। না স্যার। ভিডিওতে কোনো সাউন্ডই আসে না, এই তো এখন এক যন্ত্রণা শুরু হইলো আমার। এটা সাউন্ড আনবো কেমনে? কে বুদ্ধি দিতে পারবেন? কারো আইডিয়া আছে? নাহলে তো বিপদ হয়ে যাবে। এটা কোথায় যেন অপশনটা? দেখেন তো এখন শোনা যায় কিনা। Remove pillow and lie flat. শোনা যাচ্ছে স্যার। জি স্যার, শোনা হচ্ছে। শোনা যায়? আচ্ছা, তাহলে প্রথম থেকে আবার দেই। মুভি মানে সিনেমা উপভোগ করেন আগে, প্রায় 20 মিনিটের সিনেমা। বাট সবাই মনোযোগ দিয়ে দেখেন, কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু পুরো বেড বাথের প্রসিডিউরটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে, একেবারে হাতে কলমে দেখানো আছে। সো এটাই, আমি বেড বাথ নিয়ে এরপরে কিন্তু আর কিছু বলবো না, প্রথম থেকে দিচ্ছি দেখেন সবাই। আর কোনো কিছু বলার থাকলে চ্যাট বক্সে লিখেন, কারণ না হলে তো আমি বুঝবো না আসলে, এখন আওয়াজের মাঝখানে শুনতে পারবো না। রেডি? Prepare everything needed by bedside. Before begin, drop few drop of non-rinse shampoo into water. Remove pillow and lie flat. Shift upper body and head near the edge of the bed. Place towel under the head. Put a laundry bag with the opening under the head to form a circle like a basin. Cut a hole at one end of the bag to allow water to drain. Wet hair slowly using a mug. Scrub the scar gently.
Use a towel to wash the back of the neck. Rinse hair again. Remove plastic bag. Dry hair with towel. Blow hair dry and comb it. Prepare everything needed by bedside. Ensure privacy. Remove clothing. Remove one side at a time. Tuck in the body. Fold the opposite leg. Tilt the body. Pull out the shirts from the back. Remove the other side of the hem. Cover the body with towel. Remove the pants. Using the same method, tilt one side of the body, pull out one side at a time. Bend the knee, tilt to the other side, pull out the pants. Put on the glove when you're changing a soy diapers. Remove the tape one at a time. Fold it back to prevent sticking onto the skin. Open the diapers from the front. Fold it down. Clean the body parts from the front to the back. Use another tissue to clean until area is clean. Fold the soy diaper underneath the buttock. Bend the knee. Fold the arm closer to you. Turn her to the side. Ask your loved one to hold on to the cot side. Place your left hand under the waist and pull your loved one towards you. This is to keep your loved one in position. Clean the back from the front to the back. Tuck in the soy diapers. Fold the clean diapers into half and place it on top of the soy diapers. Tuck it under the buttock. Turn your loved one back.
Fold the upper arm and bend the other knee. Turn her towards you. Remove the soy diapers, folding it up. Clean the other side of the bag. Open the clean diapers. Turn her back. Pull the diapers from the front. Tuck in at the side. Put on the tape. Tidy the side girder to prevent leakage. Use wet facial cotton to wash eye. One swab each, from the inner to outer. Clean up the ear at the end. Repeat for the other eye and ear. Wet a face towel. Wash the face first. Place towel under the area you are washing to prevent wetting it. Wipe the opposite arm first using long stroke downwards action. Clean the area between fingers. Check if fingernails require cutting. Dry the arm. Move to the other arm and repeat the same action. Wipe body from the top down using long stroke action. Dry it after that. Place towel under leg. Wipe leg using long stroke downward action. Clean between the toes. Do the same for the back of the leg. Check if toenails require cutting. Dry the leg.
Then move on to the other leg using the same method. Apply moisturizer to arms and legs to prevent dryness. Turn your loved one to the side. Place your left hand under the waist. Pull your loved one towards you. This is to keep your loved one in position. Put a towel underneath. Wipe the back using long stroke action. Dry it after that. Apply moisturizer. Fold in the linen. Change the bed sheet at the same time. Prepare the new bed sheet and linen. Put on one side of the shirt first. Roll up the sleeve. Put in your hand and lead your loved one hand in. Loosen the bed sheet. Tuck it under your loved one. Place the new bedsheet and linen. Turn your loved one towards you. Pull up the cord side. Turn your loved one to the other side.
fold and remove the old bed sheet and linen. Straighten the new bed sheet and linen. Lay your loved one on the bed. Put on the other side of the sleeve. Put on the pants. Turn to side and adjust it if necessary. Straighten the bedding and clothing to make your loved one comfortable. Place a pillow under the leg for better circulation. কি এতক্ষণ ভিডিও দেখলেন? কয়জনে দেখছেন? ঘুমাই গেছেন সব? না স্যার। আছেন? কয়জনে আছেন? এই একজনই মনে সজাগ, বাকি সব ঘুম। স্যার না দেখছি স্যার স্যার ভিডিও। আমি স্যার না স্যার মাঝখানে আটকায় গেছিল, হ্যাঁ আটকায় যায়, কিন্তু পুরোটাই তো দেখা গেছে, তাই না? জি স্যার জি স্যার। জি স্যার। আচ্ছা, তো ভিডিও দেখে কি বুঝলেন? যে মোটামুটি একটা পেশেন্টের কেয়ার পুরোটাই কিন্তু হাতে কলমে দেখানো হয়েছে। লাইক আপনার বিছানার মধ্যে তার ডাইপার চেঞ্জ করতে গেলে কিভাবে কি করতে হবে, হাত পা কিভাবে মুছাইতে হবে, কি পজিশনে ধরলে ভালো হবে, কাইট করে কেমন ড্রেস চেঞ্জ করতে হবে, সবই দেখানো গেছে। তাই তো? কারো কোনো কোয়ারি আছে ভিডিওটা দেখে? কোয়ারি নাই মনে হচ্ছে। ঠিক আছে, কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে আগাই। এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের রোগীদের স্কিনের যত্ন নেওয়া।
কারণ স্কিন কেন নেওয়া প্রয়োজন? কারণ স্কিন হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় প্রোটেক্টিং অর্গান। এটা আপনারা জানেন কি না, বা মানুষের শরীরের সবচেয়ে বড় অর্গান কিন্তু হচ্ছে স্কিন। এটা আমাদের বাইরের ইয়া থেকে প্রোটেকশন দেয়। এখন যদি স্কিন যদি কেয়ার ঠিক মতো না হয়, সেই স্কিনে ফাটল ধরতে পারে, ইনফেকশন হইতে পারে। আর ইনফেকশন হলে সেখান থেকে আমাদের হচ্ছে আরো কমপ্লিকেশন বা এই জিনিসগুলো বাড়বে। সো স্কিনের কেয়ার দেওয়ার জন্য প্রথমে যেটা জেনারেল স্কিন কেয়ার বলছে, সবার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বেড সোর প্রিভেন্ট করা। কিভাবে করতে পারি? আমরা জানি 2 ঘন্টা পর পর যদি রোগীর পোস্চারটা চেঞ্জ করি, 2 ঘন্টা পর পর যদি পজিশন চেঞ্জ করি রোগীর, তাহলে তার মাধ্যমে বেড সোর প্রিভেন্ট করা যায়। তার সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে বেড সোরে বা প্রেশার সোরে কতগুলো হাই রিস্ক এরিয়া আছে। যেমন একটা হচ্ছে পায়ের মধ্যে কোথায়, যে অ্যাঙ্কেলের ওইখানে আছে। তারপর যেমন বিভিন্ন বনি এরিয়াগুলো আছে সেখানে আছে, দেখাচ্ছি আমি একটু পরে। তারপর স্কিন কেয়ারের ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বেডে যখন পেশেন্টকে মুভ করাবো আমরা, যে বেড থেকে চেয়ারে ট্রান্সফার বা বেড থেকে ট্রলিতে ট্রান্সফার, এগুলো করতে যাতে স্কিন যাতে ডিসরাপশন না হয়, খোঁচা না লাগে, ছিলে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। কারণ অনেক রোগীর কিন্তু এরকম হয়, আনকনসিয়াস রোগীর। সো স্কিন কেয়ারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পার্টটা, ডেইলি ওয়াশ করানোর কথা বলা হয়েছে উইথ মাইল্ড সোপ, এবং গোসল করানোর পরে শুকিয়ে তাদেরকে ময়শ্চারাইজিং ক্রিম লাগাই দিতে বলছে। যে কাপড় আছে, যে ডেইলি গোসল করানোর সাথে সাথে কাপড়টাও যাতে ডেইলি কাপড় চেঞ্জ করে দেওয়া হয়। আর স্পেশালি যদি কোনো কারণে কাপড় ভিজে যায় বা প্রস্রাব পায়খানায় হয়ে গিয়ে মাখামাখি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তখনও চেঞ্জ করে দিতে হবে। যারা একেবারে বেড রিডেন পেশেন্ট, তাদের ক্ষেত্রে আমাদেরকে লাগলে নিউমেটিক বেড ইউজ করতে হবে। নিউমেটিক বেডকে আপনারা জানেন যে এটা এয়ার ম্যাট্রেসও বলা হয়। যে এটা একটা বেড প্লাস্টিকের রেক্সিনের বেডের মতন, কিন্তু এটা সঙ্গে যেটা হচ্ছে মাঝখানে মাঝখানে দেখেন কতগুলো গোল্লা গোল্লা বাতাস দিয়ে ফোলানোর জায়গা আছে। সো এই জিনিসটা এখানে নিউমো মানে বাতাস ঢুকাই দেওয়া হয়, এই জন্য এটার নাম নিউমেটিক বেড। ঢুকাই দিলে পরে যেটা হচ্ছে আমাদের বেডসোরটা ডাইরেক্টলি বেডসোরটা হয় না। আচ্ছা বলেন তো, বেডসোর হয় কিভাবে? বেডসোরের মেইনলি প্যাথোফিজিওলজিটা কি, কেমন হয়? কে বলতে পারবেন? স্যার, বনি প্রমিনেন্সের সাথে ফ্রিকশনের কারণে লম্বা সময় এটার কারণে কি হয় কিনা স্যার? ফ্রিকশনে হইতে পারে, কিন্তু ফ্রিকশন মানে এই তো একটা রুগী যে আপনার ধরেন ঘন্টায় প্রতিবার করে এখানে ফ্রিকশন হচ্ছে, তা তো না স্যার অ্যাকচুয়ালি। স্যার হুম, ওই আসি। কম্প্রেশন প্রেসারের কারণে স্যার ব্লাড সার্কুলেশন অফ হয়ে যায়, এর জন্য। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো একটা পেশেন্ট বা একটা মানুষ যদি লং টার্ম বিছানায় শুয়ে থাকে, তার কি হবে? তার ধরলাম তার পিঠটা পুরোপুরি বিছানার সাথে লেগে থাকবে। স্পেশালি এই পিঠের মধ্যে যেগুলো বনি প্রমিনেন্স এরিয়াগুলো আছে, সেগুলো তো আরো ডাইরেক্টলি কন্ট্যাক্টে থাকে। যেমন একটা মানুষ যদি চিত হয়ে শুয়ে থাকে, তার কি হয়? পায়ের হিলের পিছন জায়গাটা কিন্তু সারাক্ষণ বিছানার সাথে লেগে যাচ্ছে। সো লেগে থাকতে থাকতে এই প্রেসারের চোটে ওইখানে ইস্কেমিক চেঞ্জ শুরু হয়। সো প্রথমে হালকা ইস্কেমিয়া হয়, তারপর তখনও যদি এটা কন্টিনিউ হতে থাকে, দেন ইস্কেমিক নেক্রোসিস হয়ে আস্তে আস্তে সেই উন্ড বা বেড সোরটা কিন্তু, প্রেসার সোরটা কিন্তু ডিপ হতে থাকে। সো এই নিউমেটিক বেডটা যদি আমরা ইউজ করি, যখন এটা যখন পিঠের নিচে থাকবে, তখন কিন্তু আর পিঠটা কিন্তু পুরোপুরি কিন্তু বেডের সাথে ওই প্রেসার কন্ট্যাক্টে যাবে না। কিছু জায়গায় কন্ট্যাক্ট পাবে, কিছু জায়গায় কন্ট্যাক্ট পাবে না, আর পাইলেও সেটা প্রেসারে থাকবে না। সো এটাই হচ্ছে নিউমেটিক বেডের সুবিধা। তবে আমি এটাও যোগ করে দিই এর সাথে, যে নিউমেটিক বেড দিলে যে আর বেডসোর হবে না, এটা ভাবলেও কিন্তু আবার ভুল। নিউমেটিক বেড থাকলেও কিন্তু 2 ঘন্টা পর পর পজিশন চেঞ্জ করতে হবে। এরপর দেখেন যেটা বলা হচ্ছে ইউজ সফট পিলো। কি করা হয়েছে, এই রুগীটার ডান পাটা আপনারা দেখতে পাচ্ছেন, ডান পায়ের এই জায়গাটায় যেখানে যেতে যেমন ধরেন হিল, যেটা আমি বলেছিলাম, মানুষ শুয়ে থাকলে বা বিছানায় যদি এভাবে এক নাগাড়ে বসে থাকে, তার হিলটা কিন্তু বেডের ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে, যার কারণে হিলের জায়গায় কিন্তু এদিকে প্রেশার নেক্রোসিস হইতে পারে। শোনো, যদি পায়ের নিচে আমরা একটা ছোট বালিশ দিয়ে দিই, তাহলে কি হবে? তার পাটা পুরোপুরি তখন হিলটা ডাইরেক্ট কন্ট্যাক্ট পাচ্ছে না। সো এই ধরনের বিভিন্ন সফট পিলোগুলো আমরা ধরেন এইখানে পায়ের নিচে, তারপর ধরেন দেখেন এখানে হাতে কনুইয়ের নিচে রেখে দিয়েছি, কারণ একই কথা, শুইলে পরে কিন্তু কনুইকে দিয়ে কিন্তু আপনার বিছানায় প্রেসারে চলে যাবে। তারপর ধরেন এখানে পপলিটেল ফোসার এখানে এই জায়গাটায়, এখানেও সফট পিলো ইউজ করা হয়েছে। এখন যখন একটা পেশেন্টকে আমরা মুভ করাবো, স্পেশালি যখন এক বেড থেকে আরেক বেডে নিব, ধরেন হসপিটালে ভর্তি থাকা অবস্থায় রুগীটাকে এক্স রে করতে নিতে হবে বা ওটি টেবিলে নিতে হবে, যখন বেড টু বেড ট্রান্সফার করব, তখন কিন্তু আমরা আগে রুগীর নিচে একটা শক্ত ড্র শিট বা ড্র্যাপিং শিট যেটা আছে সেটা বিছে, তারপর সেটা ধরে দেখেন দুজনে ধরে সেটা দিয়ে পেশেন্টকে মুভ করাচ্ছে। এবং সিস্টেমটা কি, আমার আলগি দিয়েও মুভ করা লাগে না, আমি এক বেড দুই বেড এখানে পাশাপাশি লাগিয়েছি, যে এই বেড থেকে এই বেডে জাস্ট টান দিয়ে এই বেড থেকে এই বেডে নিয়ে আসবো। সো এটা হচ্ছে ড্র শিটটা আমরা ইউজ করতে পারি।
কেন ড্র শিটের ইউজ করার কথা বললাম, ওই যে স্কিন কেয়ারের মধ্যে একটা কথা বলেছিলাম, খেয়াল আছে যে পেশেন্ট যাতে আপনার মুভ করানোর সময়, ট্রান্সফার করানোর সময় যাতে স্কিনে ব্রিজ না হয়, কারণ এটা কেয়ারফুল না হলে ধরেন আপনার যে আমাদের যে স্টিলের যে ইয়েগুলো থাকে, ট্রলিগুলো থাকে, ওগুলাতে কিন্তু অনেকে পিঠ ছিলে যায়, পা ছিলে যায়, এরকম হয় কিন্তু। এই জন্য ড্র শিট ইউজ করবো। এরপর আসি যে প্রেশার সোর বা প্রেশার আলসারের কথা বলছিলাম, যেখানে কমন সাইট গুলা কোনগুলা। যেমন দেখেন, এই যে মানুষটা শুয়ে থাকলে কি হচ্ছে, এই যে আমি বারবার বলেছি, দেখেন হিল, হিল কিন্তু ডাইরেক্ট কন্ট্যাক্টে চলে আসছে। তো ইনার নিজ, এই জায়গাগুলো থাকতে পারে, হিপের জায়গায় কিন্তু আলসার হয়, বেডসোর হয়। লোয়ার ব্যাক, যেটা আমরা মোস্ট কমনলি দেখি। এলবো, হাত যদি এভাবে রেখে দেয় তাহলে এলবোর এই পয়েন্টটা হয়। শোল্ডারে, যেটা এখানে, এটা কোন জায়গাটা, অ্যাক্রোমিয়ান প্রসেসটা কি না, যেটা বনি প্রমিনেন্সটা আছে, এটার কারণে হয়। মাথা, তারপর হচ্ছে কানের পিছে, দেখবেন কানের পিছে কিন্তু শুয়ে থাকতে থাকতে ঘা হয়ে যায়, এগুলো হইতে পারে। সো এলবোর এখানে দেখানো হয়েছে ইনার নিজ। ইনার নিজ মানে হচ্ছে এই যে এই জায়গাটা দেখাচ্ছে আপনার, যে পায়ের ভিতরের দিকের অংশটাই, হাঁটুর ভিতরের দিকে অংশটা, এই জায়গাটাতেও কিন্তু ঘা হইতে পারে। তো এগুলো হচ্ছে কমন জায়গা, যে জায়গাগুলো কিন্তু আসলে অ্যাকচুয়ালি রেগুলারলি মনিটর করা উচিত, যে নতুন কোনো ঘা বা প্রেশার চেঞ্জ আসছে কিনা সেটা দেখা উচিত। এরপরে চলে আসি আমরা উন্ডের ক্ষেত্রে, যে এই উন্ড আমরা কেমনে করবো। যদি সিম্পল উন্ড হয়, লাইক ধরলাম একটা নর্মাল বেড সোর হয়েছে, বা একটা নর্মাল ম্যালিগনেন্ট উন্ড, এটার মধ্যে এখনো কোনো খারাপ কিছু কমপ্লিকেশন লাইক ব্লিডিং, ম্যাগটস অথবা দুর্গন্ধ, এগুলো কিছু আসে নাই, তাহলে এই ধরনের সিম্পল উন্ডের ক্ষেত্রে বা ক্লিন উন্ডের ক্ষেত্রে আমরা এটাকে ক্লিন করব হচ্ছে নর্মাল স্যালাইন দিয়ে, অথবা কোনো রোগী যদি নর্মাল স্যালাইনও কিনতে না পারে, তাহলে ফুটন্ত ঠান্ডা পানি, পানি ফুটাই সেটাকে ঠান্ডা করে নিয়ে ইউজ করবো। আচ্ছা, অনেক সময় আমরা যেটা করি, যে ধরেন স্যালাইন দিব, তো নর্মাল স্যালাইনের ব্যাগ থেকে ওইখানে ওই রোগের উন্ডের জায়গাটার মধ্যে স্যালাইন স্প্রে করা হয়। মানে স্প্রেটা আমরা কেমনে করতে পারি, সো নর্মাল স্যালাইনের সাথে যদি আমরা ইয়ে লাগাই নিই, আহ কি বলে, ওই যে স্যালাইন সেটটা লাগাই নিই, তো আরেক মাথা দিয়ে ওটা কিন্তু ওই যে চাকাটা দিয়ে ঘুরে ঘুরে কলের মতন কন্ট্রোল করা যায়, এটা একটা হতে পারে। অথবা আপনি যদি ইরিগেশন দেওয়ার জন্য যদি সিরিঞ্জ দিয়ে জোরে প্রেশার দিতে চান, দিতে পারেন, বাট মানে ওই সিরিঞ্জের ইয়েটা ইউজ করবে না, মানে নিডেলটা খুলে ফেলতে হবে, নিডলটা যাতে না না লাগানো থাকে, নাহলে কিন্তু ওটা থেকে আবার টিস্যু ড্যামেজ হতে পারে। ঠিক আছে। যখন আমরা গজগুলো দিব, একটা উন্ডে যখন গজ ইউজ করবো, খেয়াল রাখতে হবে যে এই দেখেন গজটা কত সুন্দর করে কাটা, কিন্তু গজে যদি এরকম হয় যে চার সাইডে কিছু কিছু সুতা কেটে রাখা আছে, খুব কেয়ারলেস ভাবে গজটাকে কাটা হয়েছে, তখন সেক্ষেত্রে এই গজগুলো যদি দেওয়া হয়, এবং গজের ফাইবার বা এক্সট্রা অতিরিক্ত অংশ যেগুলো আছে, এগুলো যদি উন্ডে ঢুকে যায়, তাহলে কিন্তু সেটা সেকেন্ডারি ইনফেকশন বা হিলিং যে প্রসেস আছে সেটাকে ডিলে করতে পারে। সো এটাও খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন যখন আমরা উন ক্লিন করব, তখন এখানে কোনটা ইউজ করব বলেন তো। ডেটল আছে, স্যাভলন আছে, বিটাডিন মানে পবিসেপ আছে, এই তিনটার মধ্যে কোনটা আমরা ইউজ করব উন ক্লিনিং এর কোনোটাই জন্য? না। এই, কে বলে কোনোটাই না, কেন? তিনটা অপশন বিটাডিন। দিলাম, বিটাডিন ইউজ করব, এই তো আসছে লাইনে। বিটাডিন না পবিসেপ, যেটা সেটা ইউজ করব। আর কারো কোনো কিছু? মুমতাজ তো আনমিউট করে বলতে গিয়ে কি যেন বললেন না। স্যার ওটাই বলছিলাম বিটাডিন, কিন্তু স্যার বিটাডিন তো wound হিলিং কমায় দেয়, অনেক সময় বলা হয়। কি কমাই দেয়? wound হিলিং মানে যদি ইনফেক্ট হ্যাঁ, তালা রেখে যান, আমি পরে বেরোবো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে আমাদের উন্ডের ক্ষেত্রে, যেগুলো যেহেতু এগুলো স্পেশালি ম্যালিগনেন্ট উন্ড, এসব উন্ডের ড্রেসিং এর ক্ষেত্রে আমরা ইয়ে করি না, এই ধরনের কেমিক্যাল সাবস্টেন্স গুলো আমরা ইউজ করি না, কারণ যদিও এরা অ্যান্টিসেপটিক বলা হচ্ছে, কিন্তু একই সাথে এরা কি করে, যে আমাদের যে নর্মাল যে টিস্যু বা ওই যে কি টিস্যু বলে এগুলা, গ্রানুলেশন টিস্যু যে তৈরি হয়, সেটাকে কিন্তু নষ্ট করে দেয় হচ্ছে এই সাবস্টেন্স গুলা। সো এই ধরনের যেটা, যে স্যাভলন বা ক্লোরহেক্সিডিন, আয়োডিন, বিটাডিন, হাইড্রোজেন পারঅক্সাইড, এগুলো আমরা ইউজ করবো না, কারণ যে হিলিং এর ক্ষেত্রে যে নতুন স্কিন সেল বা গ্রানুলেশন টিস্যু হয়, সেটাকে ড্যামেজ করে। তাহলে এরা, এদের তো অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাকশন আছে, তাহলে কি আমরা তাও ইউজ করবো না? না, কারণ তার সাথে নর্মাল স্কিন সেলকেও কিন্তু এরা ইয়ে করে দিয়েছে। আর আমাদের মেইনলি প্রায়োরিটি হচ্ছে কিন্তু এখানে নতুন স্কিন সেল গ্রো করানো। কারণ একটা জিনিস কি, ম্যালিগন্যান্ট উন্ডের ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক দিয়ে কিন্তু সবসময় কিন্তু রেজাল্ট পাওয়া যায় না, হয় আপনার ইনফেকশন ভালো হয় না, অথবা রিপিট ইনফেকশন হতে পারে। তো এক্ষেত্রে আদৌ আমি অ্যান্টিবায়োটিক ইউজ করবো কিনা, সেটা হচ্ছে আমার সেকেন্ডারি ইস্যু। আমার প্রাইমারি ইস্যু হচ্ছে নতুন করে সেল গ্রো করানো, যাতে ম্যালিগন্যান্ট উন্ডটাকে কাভার আপ করে আনা যায় কিনা সেটা চেষ্টা করা।
এখন এতক্ষণ সিম্পল উন্ডের কথা বললাম, কিন্তু উন্ডটা কমপ্লিকেটেড হইতে পারে, যেমন সিভিয়ার পেইন থাকতে পারে, পেশেন্টের ওখান থেকে ফাউল স্মেল আসতে পারে, বেশ ভালো রকম ব্লিডিং হইতে পারে, এবং ডান পাশের নিচে যে ছবিটা আপনারা দেখছেন যে ম্যাগট থাকতে পারে। ম্যাগট দেখছেন নাকি আপনারা? জি স্যার। ম্যাগট দেখেছেন? গত কয়েকদিন আগে একটা রুগী আমাদের এখানে ভর্তি হয়েছিল, রুগীটা এতটাই নেগলেক্টেড, মানে নেগলেক্টেড ছাড়া বলতে হয় যেটা আসলে রুগীর মানে উপরের ব্রেস্টের এখানে যে ম্যালিগনেন্ট উন্ড সেটা খুব ছোট, ইভেন হয়তো 1-2 সেন্টিমিটারও না, কিন্তু ওইটা হচ্ছে কি স্কিনের নিচে মানে আহ, কয়েক লেয়ার নিচে গিয়ে ভিতরে যে গর্ত হয়ে গেছে এবং এর মধ্যে এত ম্যাগট হয়েছে। সো আমার ডাক্তাররা যখন ড্রেসিং করা শুরু করছে, মানে এমন অবস্থা ওরা যে মানে 500-র উপরে ম্যাগট বের হয়েছে। এরকম 3 দিন 4 দিন করে ড্রেসিং করতে করে 500 থেকে ম্যাগটের সংখ্যা কমায় মনে হয় 50 পার ডে, 40-50টাতে কমায় নিয়ে আসা হয়েছিল। কিন্তু আলটিমেটলি পরে যেটা হলো, রুগীটা সাডেনলি মারা গেল, হয়তো কোনো কার্ডিয়াক ইভেন্ট হয়েছিল কিনা কে জানে, বাট এই পরিমাণ ম্যাগট ছিল তার মধ্যে। এখন দেখি তো এই ধরনের কমপ্লিকেশনগুলো আমরা কিভাবে ডিল করব। প্রথম কথা, পেইন। যে পেশেন্টগুলো মরফিন পাচ্ছে তাদেরকে যদি এরকম হয় ড্রেসিং ক্ষেত্রে আমার খুব এক্সটেন্সিভ ড্রেসিং হবে বা ড্রেসিং এর সময় পেইন পাওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমরা কি করবো, ড্রেসিং শুরু হওয়ার 30 মিনিট আগে দিয়ে মরফিন একটা এসওএস ডোজ দিয়ে নিব। অথবা আমরা কি করতে পারি, ধরেন একটা পেশেন্ট তো সকাল 7টায় ওষুধ খায়, বেলা 11টায় খায়, দুপুর 3টার সময় ওষুধ খায়। তা আমরা যদি 11টার সময়, তো নর্মালি ওষুধ খাবে, খাওয়ার পরে যদি আমরা ড্রেসিংটা 11:30টার সময় করি, তাহলেও তো হয়ে যায়, তখনও কিন্তু আপনার মরফিনের কাভার আপটা মানে অ্যাকশনের ইয়েটা ভালো থাকে, তাহলে ওই সময় ব্যথা কম পাবে রোগী। গেল। এরপরে অ্যাংজাইটি। অ্যাংজাইটি থাকলে অনেক সময় কিন্তু পেইনটা আরো বেশি ওভারলি পারসিভড হয় ইয়ের ক্ষেত্রে, উন্ড ড্রেসিং এর সময়। সো এই জন্য আমার আগে থেকে পেইন অ্যাসেসমেন্টটা করে নিতে হবে। স্পেশালি যদি বাচ্চাদের ক্ষেত্রে হয়, যে বাচ্চাগুলোর আগে অল্প একটুতে ব্যথা পাইছে, তারা বরং এখন সেখান থেকে লার্নিং থেকে তাদের মধ্যে আরো বেশি ভয় কাজ করে, সো দেখা যায় কিছু পর আগে তারা কিন্তু কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আচ্ছা, যদি অ্যাংজাইটি কাজ করে তাহলে আমরা মিডাজোলাম দিতে পারি, সেটা ইনজেক্টেবল দিতে পারি, সাবকিউটেনিয়াস অথবা মুখে খাওয়ার বিভিন্নভাবে দেওয়া যেতে পারে। ঠিক আছে, এটা গেল। যদি উন্ডের মধ্যে ফাউল স্মেল থাকে মানে খুব দুর্গন্ধ হয়, তাহলে আমরা কি ইউজ করি? আমরা এক্ষেত্রে মেট্রোনিডাজোল ট্যাবলেটটা লোকালি ইউজ করি, অথবা ইনজেকশন মেট্রো ইউজ করি। যদি আপনি ইনজেকশন মেট্রো ইউজ করতে যান, সোজা কথা ওই যে স্যালাইন সেট লাগাই দিয়ে, সো স্যালাইন সেটের মাধ্যমে আপনি ওইটার মধ্যে উন্ডের মধ্যে আপনি মেট্রো ওই যে স্যালাইন দিয়ে মেট্রো ইনফিউশন দিয়ে আপনি আহ, মানে ধুয়ে দিলেন আর কি উন্ডটা, এটা একটা হইতে পারে। ধোয়ার পরে তারপর ওটার ভিতরে যদি কোনো গজ দিয়ে আসে, তাহলে গজটা হচ্ছে মেট্রোনিডাজোল সোপড গজ দিয়ে রেখে আসবে। আবার একটা যেটা হতে পারে যে আমরা ট্যাবলেট মেট্রোনিডাজোল যে আছে এটাকে ক্রাশ করে গুঁড়া করে ভালো করে উন্ডের উপর ছড়াই দিলাম। ঠিক আছে, ছড়াই দিলাম, সেটাও একটা পদ্ধতি হতে পারে। হওয়ার পরে তারপর এটার মধ্যে ব্যান্ডেজ করে দিই। এই দুটো হচ্ছে মোস্ট কমনলি যেটা আমরা ইউজ করে থাকি। আবার অনেক সময় যেটা আছে যে যদি এক্সটেন্সিভ ইনফেকশন হয়, তাহলে তাদেরকে সিস্টেমিক মেট্রো মানে আইভি মেট্রো অথবা ওরালি মেট্রো খাওয়ার জন্য দিয়ে থাকি আমরা, সেটা হচ্ছে সিস্টেমিক ইউজের জন্য। গেল। এটার পাশাপাশি কি করা যায়, যে এইখান থেকে ফলস স্মেল যে হচ্ছে, গন্ধ হচ্ছে খুব, এই জন্য যে টি ব্যাগ আছে, যে ইউজড টি ব্যাগ, যে আমরা চা খেয়েছি, চা খাওয়ার পর যে ইউজড টি ব্যাগ গুলো আছে, সেই টি ব্যাগ গুলো সেকেন্ডারি ড্রেসিং এর মধ্যে ইউজ করা যেতে পারে। সেকেন্ডারি ড্রেসিং কি, ধরেন একটা উন্ড, সেটাকে আপনি মেট্রো ট্যাবলেট দিচ্ছেন, দেওয়ার পর তার উপর একটা ব্যান্ডেজ দিলেন, দেওয়ার পরে তারপর টি ব্যাগ দিলেন, তারপর আবার ব্যান্ডেজ দিয়ে বন্ধ করে দিলেন। সেরকম সেকেন্ডারি ড্রেসিং ক্ষেত্রে টি ব্যাগ ইউজ করা যেতে পারে। আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্ট ড্রেসিং চেঞ্জেস, যে আমাদের অবশ্যই কিন্তু ফ্রিকোয়েন্টলি চেঞ্জ, যেমন ধরেন প্রথম দিকে লাগলে পেশেন্টের হয়তো সব ডেইলি 2বার করেও চেঞ্জ করা লাগতে পারে ড্রেসিং, অ্যাটলিস্ট না হলেও দিনে যাতে 1বার করে চেঞ্জ করা হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর আসি আরেকটা খুব কমন কমপ্লিকেশন হচ্ছে, যেটা হচ্ছে ব্লিডিং। যে অনেক উন্ড আছে যেখান থেকে মায়ের থেকে বেশ ভালো রকমের এক্সটেন্সিভ ব্লিডিং হতে পারে। সো নাম্বার ওয়ান, যদি মাইল্ড টু মডারেট ব্লিডিং হয়, তাহলে কি করব আমরা? একটা তো হচ্ছে, প্রথমে তো হচ্ছে প্রেশার অ্যাপ্লাই করতে হবে, যে আপনি চাপ দিয়ে ধরে রাখতে হবে। সেটা কিরকম ইয়ের সাইজ, উন্ডের সাইজ তার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, প্রেশার দিলাম, তারপরে আহ, বন্ধ হইলো না, বন্ধ না হওয়ার পর সেটা কি করতে পারি, ওখানে আমরা ইনজেক্টেবল ট্রানএক্সামিক অ্যাসিড দিতে পারি, যে ট্রাক্সেল দিয়ে আমরা ওই জায়গাটা স্প্রে করে দিলাম, অথবা গজ সোকড গজ রেখে আসলাম। এটা গেল। যদি ট্রানএক্সামিক অ্যাসিডও না কাজ করে, তারপরে আমরা এখানে অ্যাড্রেনালিন চাইলে ইউজ করতে পারি। আচ্ছা, এছাড়া উন্ড ড্রেসিং এর ক্ষেত্রে
যেমন আমরা ইয়ের ক্ষেত্রে কি ইউজ করেছিলাম, ফাউল স্মেলিং এর ক্ষেত্রে কি ইউজ করেছিলাম, কি ক্রাশ ট্যাবলেট ইউজ করেছিলাম, মেট্রোনিডাজল। 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 মেট্রোডাজল ইউজ করেছিলাম, সেটা ছিল ফাউল স্মেলিং এর ক্ষেত্রে। আর ব্লিডিং এর ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে সুক্রালফেট। সুক্রালফেট যে ট্যাবলেট পাওয়া যায় সেটাকে ক্রাশ করব করে, এটা যে সিম্পল যে ভেসলিন পাওয়া যায়, মানে নন মেডিকেটেড ভেসলিন যেটা আছে সেটার সাথে মিক্স করে তারপর সেটা আমরা মাখাই দিব, ড্রেসিং এর ক্ষেত্রে ইউজ করবো আমরা। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্লিডিং এর ইয়ে গেল। তাহলে 1 নম্বর কি বলেছে, প্রেসার অ্যাপ্লাই করা। অ্যাপ্লাই করার পর আমরা ইনজেক্টেবল ট্রেনাইসিনিক অ্যাসিড দেবো, তার সাথে ওই যে ক্রাশড সুক্রালফেট ট্যাবলেট অথবা সেটা দিয়ে আপনার ইয়ে করা কি বললাম, ভেসলিন সহ মিক্স করে দেওয়াটা, সেটা করা যেতে পারে। ট্রেনাইসিনিক অ্যাসিডে যখন কাজ হয় না তখন পরবর্তী গিয়ে আমরা অ্যাড্রেনালিন ইউজ করি। এবার আসি ম্যাগট। ম্যাগট তো আপনারা দেখেছেন, কিন্তু ম্যাগট বাইর করার কিছু টেকনিক আছে, নাহলে সারাদিন চেষ্টা করেও বের করতে পারবেন না। বলুন তো ম্যাগট কেমনে বাইর করে? সার্ফিন অয়েল দিয়ে স্যার, সার্ফিন অয়েল। পারফিনল দে। তো আশিক তো পণ্ডিত, আশিক সব জানে, কিন্তু যারা নতুন আছেন, কে কে আছেন এখানে, যে আহসানুল হাবিব আছেন, মারুফা আছেন, রাফিয়া, মুস্তাফিজ, মুমতাজ, মুশফিক, এরা বলেন দেখি আপনারা জানেন ম্যাগট দিয়ে কেমনে বের করে? স্যার টার্পিন অয়েল ইউজ করা হয়েছিল আগে, কিন্তু আমি তো পরে পড়লাম যে মিট ইউজ করা হয়। এটা আমি দেখিনি কখনো স্যার। আচ্ছা, ভালো জিনিসটা হচ্ছে তারপিন ইউজ ইউজ করাই, কিন্তু তারপিন কিভাবে ইউজ করবেন? তারপিন নিয়ে তো উন্ডের মধ্যে ঢেলে দিবেন তা কিন্তু না। প্রথমে যেটা করা হয় যে, তারপিন কেমনি ইউজ করি আমরা, ধরেন একটা গজের মধ্যে আপনি তারপিন সোক করলেন, অথবা ধরেন একটা কন্টেনারের মধ্যে তারপিন নিয়েছেন, নিয়ে সেটা আপনি উন্ডের কাছে নিয়ে ঘুরবেন। সোজা কথা কি, এই তারপিনে গন্ধ শুকতে শুকতে পোয়াগুলো আপনার হাইটে হাইটে ওইখান ম্যাগট গুলা বেরোয় আসবে। আপনি তখন আর্টারি ফোর্স দিয়ে একটা একটা করে তুলে নিয়ে বাইর করে কালেক্ট করবেন আর কি। ঠিক আছে, এটা গেল এক। নাম্বার টু হচ্ছে, মানে এটাই মেইন চিকিৎসা ম্যাগট দিয়ে। এছাড়া আপনি অন্য কোনো কিছু করে পভিসেট দেওয়া, এটা ঢাইলা ওটা ঢাইলা, এগুলো কিছু দিয়ে কিন্তু হবে না ম্যাগটের চিকিৎসা। আচ্ছা, এখনকার দিনে আবার বলা হয় যে আপনি চাইলে উন্ডের মধ্যেও কিন্তু আপনি তারপিন ইউজ করতে পারবেন। মানে আপনি সিরিঞ্জের মধ্যে তারপিন নিয়ে সেটা দিয়ে ভিতরে, ওই যে আমি বললাম যদি ডিপ সিটেড উন্ড হয় সেখানে আপনি স্প্রে করে দিলেন। তবে খেয়াল রাখতে হবে যে আপনি যাতে উন্ডের মধ্যে কোনো ব্লিডিং শুরু না হয় বা রাপচার করে না ফেলেন ভেসেল, অথবা আপনার নিডলে কোনো খোঁচা টোচা যাতে না লাগে, খেয়াল রাখতে হবে এটা। ঠিক আছে, তাহলে যেটা বলেছি আমরা তারপিনল ইউজ করবো, যেটা ম্যাগট গুলাকে ভিতর থেকে বের করে নিয়ে আসবে। এছাড়াও যেটা করা যেতে পারে, আপনারা বলছেন যে মাংসের টুকরা বা মাছের টুকরা যদি আমরা সেই উন্ডের কাছে ধরি, তাহলে এটার গন্ধেও চলে আসবে। এখন এই মাছ কিন্তু ওই যে আপনার 7 দিন আগে কিনে ফ্রিজে রেখে দিয়েছিলেন ফ্রোজেন মাছ, ওইটা দিয়ে হবে না। বাজার থেকে একেবারে ফ্রেশ মাছ অথবা ফ্রেশ বিফ, বিফ কিনে নিয়ে এসে তারপর সেটাকে ধরতে হবে, এটা। আর আরেকটা কথা যেটা আছে যে ড্রেসিং, এটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করতে হবে, মানে অ্যাট লিস্ট এভরিডে, অথবা লাগলে দিনে 2বার বা 3বারও করতে হবে। কিন্তু এটা যদি না করেন, ফ্রিকোয়েন্ট চেঞ্জ না করা হয়, তাহলে কিন্তু ম্যাগট হতে থাকে। গেল। এবার চলে আসি ট্রান্সফারিং এর মধ্যে আসি। ট্রান্সফার মানে হচ্ছে যে একটা পেশেন্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা। সো এইটা ভিডিওর মাধ্যমে, এটাও মনে হয় ভিডিও আছে, মনে হয় এটা ভিডিও দেখাচ্ছি। আপনার ভিডিওতে দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। সো ভিডিওটা বরং দেখেন। সাউন্ড পান কি আমাকে একটু এনশিওর করে দিন। সাউন্ড পাচ্ছি স্যার। পাচ্ছেন, ঠিক আছে, তাহলে আবার মুভি দেখেন, শর্ট মুভি একটা। There are many techniques for transferring a person from bed to chair or vice versa. It depends on the condition and living environment. This video will show you one of the common techniques to move a person with the assistance of one helper. First, position the wheelchair next to the bed. Lock both the brakes of the wheelchair. Tell your loved one how you are going to move her. Bring her to the edge of the bed. Fold both her arms across her chest. Flex the knees slightly.
both her legs down the bed with one arm and support her shoulder with the other arm. Use both your lower thighs to grip her legs at the knees. Kick your back, straighten and bend knees slightly. Both hands hold onto her waist or trousers. Lift her off of bed gently onto the wheelchair. Continue to hold on to her knees with your thighs during the transfer. Once she is seated, adjust to a comfortable sit-up position. Put both her feet on the footrest. Help her to put on shoes if available. Ensure her safety at all times during the transfer. First, position the wheelchair next to the bed. Lock both the brakes of the wheelchair. Explain to your loved one how you are going to move her. Put both her feet on the floor. Shift her buttock out a little from the wheelchair. Fold both her arms across. Use both your lower thighs to grip to her legs at the knees. Keep your back straightened and bend knees slightly. Both hands hold onto her waist or trousers. Lift her out of wheelchair gently onto the bed. Continue to hold on to her knees with your thigh during the transfer. Lie her down slowly and bring both her lower legs up on bed. Adjust the pillow and ensure she is comfortable. Ensure her safety at all times during the transfer. তো তাহলে আমরা এখানে দেখলাম যে একটা পেশেন্টকে কিভাবে মুভ করাতে হবে। একটা হচ্ছে শোয়া থেকে হুইল চেয়ারে বসা, আবার হুইল চেয়ার থেকে কেমন আবার বিছানায় আনা। সবাই কি বুঝতে পারছেন? কোনো কোয়ারি আছে এটা নিয়ে? এনিবডি, এনি কোয়ারি? আচ্ছা, কোয়ারি না থাকলে পরেরটাতে আমরা আগাই। সো এরপরে চলে আসি, বলছি মাউথ কেয়ারের কথা বলছি। এখন মাউথ কেয়ারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি মাউথ কেয়ার ঠিক মতো না হয় সেখানে মাউথ সোর হইতে পারে, সেকেন্ডারি ইনফেকশন হইতে পারে, তারপর ফাঙ্গাল ইনফেকশন হইতে পারে, পেইন হতে পারে, এই জিনিসগুলো হইতে পারে। সো অ্যাটলিস্ট যাতে কমপক্ষে 2 থেকে 3 বার পর্যন্ত করা হয়। এখন এই রুগীর মাউথ কেয়ারের জন্য আমরা কি ইউজ করতে পারি? যেমন সল্ট, যে পানি মিশিয়ে, সরি, পানির সাথে লবণ মিশিয়ে করতে পারি। সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা যেতে পারে। এগুলো ইউজ করে কিন্তু মাউথ ওয়াশ, মাউথ কেয়ার আমরা দিতে পারি তাকে। এইসব পেশেন্ট রেগুলার দেখা যায় যে ঠিক লিপ ড্রাই হয়ে গেছে, কারণ অনেক সময় মুখ হা করে শ্বাস নিচ্ছে বা অক্সিজেন ইউজ করছে, এই কারণে মুখ ড্রাই হয়ে যায়। সেক্ষেত্রে লিপের মধ্যে লুব্রিকেন্ট, যেমন সিম্পল যে ভেসলিন বা মেরুল পেট্রোলিয়াম জেলি যে আছে, এগুলো লাগাই দিলে হবে। আচ্ছা, খাবার পরে এখন মাউথ কেয়ার নিতে বসছে, এখন সকালে আর ঘুমানোর আগে নেই, কিন্তু শুধু তাইলে হবে না। মাউথ কেয়ারটা মেনলি এনশিওর করতে হবে আপনার ঘুমের পরে, যে আহ একটা না, একটা হচ্ছে ঘুম থেকে উঠার পরে, আর একটা হচ্ছে ঘুম থেকে উঠার আগে, ঘুমাইতে যাওয়ার আগে। আর অবশ্যই প্রতিবার খাওয়ার পরে যাতে মুখটা ভালো করে ধোয়া হয়। এটা যদি মুখের ভিতর যদি আবার ক্যান্ডিডিয়াসিস হয়, যার কারণে দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশনে মুখের ভিতর ইয়ে হয়ে গেছে, যে হোয়াইট প্যাচের মতন হয়ে গেছে, সেটা শুধু মুখে না, ভিতরে জিহ্বায় এবং অনেক সময় ইসোফেজিয়াল ক্যান্ডিডিয়াসিস হয়। সেসব ক্ষেত্রে আমরা মেনলি নিস্টাটিন দিয়ে ইউজ করতে পারি, অথবা অন্য যেগুলো আছে, ওই যে মাইক্রোরাল জেল যেগুলো পাওয়া যায়, সেগুলো দিয়ে ইউজ করা যেতে পারে। আচ্ছা, আর আরেকটা যেটা কি বলেছে, যে এই ড্রপটা ইউজ করা 20 থেকে 30 মিনিটের মধ্যে সাথে সাথে খাওয়া যাবে না, এবং ড্রপটা যেটা আছে মাসে 3-4 বার করে ইউজ করতে হবে। মাসে না, ডেইলি 3-4 বার করে দিতে হবে এটা, যেটা দিব আমরা ড্রপটা। আর রুগীদেরকে এটাও বলে দিতে হবে যে এটা আমি গলার ভিতরে দেওয়ার পরে, ড্রপটা দেওয়ার পর যদি এটা গিলে ফেলে আমি বা পেটে চলে যায়, তাতে কোনো ক্ষতি হবে না। ঠিক আছে? নাহলে রোগীর মধ্যে অস্বস্তি কাজ করবে এবং দেখা যাচ্ছে মুখে সেটা জমায়, সেটা বাইরে ফেলে দিচ্ছে। এরপর যেটাতে আসি সেটা হচ্ছে কোলোস্টমি কেয়ার। কোলোস্টমি আপনারা জানেন যে স্টোমা মানে হচ্ছে ওপেনিং। সো সাধারণত আমাদের ইন্টেস্টাইনে কোনো একটা অংশ যদি
কেটে হোক অথবা ডাইভার্ট করে, মানে একটা লুপের মতন তৈরি করে নিয়ে এসে যদি করে শরীর থেকে বের করে দেওয়া হয়, তখন সেটাকে বলা হচ্ছে কোলোস্টমি বা আইলোস্টমি। কাকে এনেছে সেটার উপর ডিপেন্ড করে। ঠিক আছে। এখন কোলোস্টমির ক্ষেত্রে যেটা হয়, কোলোস্টমি একটা পাউচ বলে একটা জিনিস আছে। পাউচিং সিস্টেম মানে হচ্ছে যে এটা হচ্ছে কি বলবো, যে ব্যাগটা আছে, কোলোস্টমি ব্যাগ লাগানো হয় প্লাস ডিভাইসটা লাগানো হয়, সেটা কেমনে কি করুন সেই জিনিসটা। আচ্ছা। তো এই যে কোলোস্টমি আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে, যে কোলোস্টমি, এই যে কোলোস্টমিটা মানে গাটের একটা অংশ শরীরের বাইরে বের করে নিয়ে আসছে। আচ্ছা, এখান থেকে যে ময়লাটা বের হবে, সোজা কথা পায়খানা যে বের হবে, সেটা একটা পাউচের মধ্যে গিয়ে জমা হবে। এই পাউচটাই হচ্ছে এই যে এই জায়গাটা যেটা আপনি বক্সের মতন জায়গা দিচ্ছেন, এটার সাথে লাগানো থাকে। আচ্ছা। আহ পাউচটা কি, যে একটা প্লাস্টিকের ব্যাগের মতন যেখানে আপনার পায়খানা জমা হয়। ওকে। তো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, পাউচ খালি করার আগে আমাদেরকে দেখতে হবে যে আপনার সারাদিনে কতটুকু পায়খানা আসছে এখান দিয়ে। কারণ আমাদেরকে এটা হিসাব রাখা লাগবে। সো এটার জন্য দরকার হলে বাসায় হলে ডায়েরি মেনটেন করা যেতে পারে, আর হসপিটালে আলাদা রেকর্ড রাখা যেতে পারে। আবার এই যে পাউচটা যেটা আছে, যখন এটা মোটামুটি অর্ধেক ভরে যাবে বা 1/3 ভরে গেলে কিন্তু এটা খালি করে ফেলতে হবে। সো এইটা এমন ধরনের পাউচ ইউজ করা ভালো যেগুলো হচ্ছে বিদেশেও পাওয়া যায় এবং ইজিলি অ্যাভেলেবল, মানে দামের মধ্যে হয়, সেটা আমাদের খেয়াল করতে হবে। আচ্ছা, আমরা যখন এই স্টোমাটা ফিট করব, তখন এই স্টোমাটা ইউজ করার সময় আমাদেরকে কিন্তু সাইজটা কাটার সময় ভালো করে খেয়াল রাখতে হবে। কারণ যদি সাইজ যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে দেখা যাবে কিন্তু এই যে দেখছেন, এটা কিন্তু স্টোমার থেকে কিন্তু অনেক বড় সাইজ হয়ে গেছে। সো এটার মার্কিংটা ঠিক মতন হয় নাই কিন্তু। এটা যেটা আছে, যে এটা একটা ডিউড্রাম বলে মনে হয় জিনিসটা, ডিউড্রামটা যেটা, এটা হচ্ছে এই একটা কার্ডবোর্ডের, পাতলা কার্ডবোর্ডের মতো জিনিস যার পিছন দিয়ে আঠা লাগানো থাকে। সো সেটা হচ্ছে আপনার ইয়ের সাথে ফিট করতে হয়, বডির সাথে ফিট করতে হয়। পরে এই জায়গাটার মধ্যে একটা রাউন্ডের ঘর থাকে, যেটার মধ্যে ওই পাউচটা এসে সুন্দর খাঁজে খাঁজে বসে যায়। আচ্ছা, ঠিক আছে। সো পাউচ বললাম, খালি করে দেওয়ার কথা বলেছি। আর একটা যেটা হচ্ছে যে, কার আওয়াজ করে এটা, বুঝতেছি বুঝতেছি না। মুস্তাসিন, আমি বারবার অফ করার চেষ্টা করতেছি, তুমি একটু তোমার মাইকটা বন্ধ করবা যদি কোনো কোশ্চেন না থাকে। ওকে। আহ যেটা কি যেন বলছিলাম, ও, একটা ওয়েফার লাগানোর পরে সেটা কিন্তু 3 থেকে 7 দিন পরে বদলায় ফেলতে হয়, নষ্ট হয়ে যায়। তো বাংলাদেশে তো এত ফ্রিকোয়েন্টলি ইউজ করতে পারে না, সো অনেক সময় দেখা যায় যে আমাদের যারা গরিব পেশেন্ট আছে, তারা ইয়ে করে করে বারবার ধুয়ে ধুয়ে পরিষ্কার করে করে একটা অল্টারনেট করে করে ইউজ করে। আচ্ছা, পেইন ম্যানেজমেন্ট। এখন এটা আমরা জানি, এটা নতুন করে বলার কিছু নাই। যেমন নার্সিং কেয়ারের মধ্যে একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, যে পেইনের ব্যাপারে যে ফ্যামিলি মেম্বাররা আছে তাদের সাথে কথা বলে যে পেইন অ্যাসেসমেন্ট এবং ম্যানেজমেন্ট জিনিসটা ক্লিয়ার করা। কারণ যাতে বাসা বাড়িতে যখন রুগীটা বাসায় থাকবে, ধরেন মরফিন খাচ্ছে, এখন ব্যথা বেড়ে গেলে তখন এক্সট্রা ডোজ দিতে হবে না কি মেজার নিতে হবে, সেটার জন্য কিন্তু আমাদেরকে বুঝতে গেলে আগে পেইনটা বুঝতে হবে, অ্যাসেস করাটা জানতে হবে। তো এই জন্য এই জিনিসটা সম্বন্ধে কাউন্সিলিং করা যেতে পারে। এক, আরেকটা হচ্ছে পেইন মেডিকেশন কি ইউজ করেছে, এগুলো আমরা জানি। সো এটার ভিতরে আর গেলাম না। আচ্ছা, বলেন দেখি, যে ধরেন একটা পেশেন্ট যদি মরফিনই পায়, ধরলাম বা ধরেন অন্যান্য যে কোনো ওষুধই পাক না কেন, সো আমাদেরকে আসলে একটা ফ্যামিলিকে কি কি জিনিসের উপর নলেজ দেওয়া উচিত, যে কমিউনিকেশন বা কাউন্সিলিং এর সময় কি কি জিনিস হাইলাইট করা উচিত, কে বলতে পারবে? কি কেউ বলার মতো নাই? সাহস করে বলেন। স্যার মেডিসিনটা কিভাবে ইউজ করতে হবে, টাইমলি যে টাইম মেনটেন করতে হবে। তারপর হুম, স্যার এটা গুড। কিপ আউট অফ রিচ অফ চিলড্রেন, সেফলি রাখতে হবে যেন যে কেউ এটা নিয়ে খেয়ে ফেলতে না পারে। রাইট, রাইট। আর কিছু? আর স্যার সাইড ইফেক্ট গুলা বলতে হবে কি হতে সাইড পারে। এফেক্ট গুলা, মরফিনের ক্ষেত্রে এক্সট্রা ডোজ কেমনে দিতে হবে, কখন দিতে হবে, এই জিনিসটা। ঠিক আছে। তারপরে বাসায় আর কারো ব্যথা হইলে এই মরফিন ইউজ করা যাবে না, এই ধরনের এক্স্যাক্টলি, এডুকেশন। মানে এটা স্পেসিফিক ফর, অনলি ফর দ্যাট ক্যান্সার পেশেন্ট, এটা কোনো ইউজুয়াল বা জেনারেল ড্রাগ না।
রাইট, আর সেই ধরনের স্যার জিনিসগুলো। মরফিনের হ্যাঁ, ডোজটা মিস করা যাবে না আর কি, যেভাবেই হোক মানে রাউন্ড টাইম দ্য ক্লক টাইম খাওয়াইতে টু হবে। টাইম একটা রাউন্ড, হ্যাঁ। রাইট, রাউন্ড দ্য ক্লক। মরফিনের ক্ষেত্রে আমরা 5টা প্রিন্সিপালের কথা পড়েছিলাম না, তার মধ্যে একটা হচ্ছে এরকম রাউন্ড দ্য ক্লক খাওয়াতে হবে, এক্স্যাক্টলি। সো যেগুলো আপনারা বলেছেন যে যখন আমরা একটা পেশেন্টকে এটা সম্বন্ধে একটা মেডিসিন সম্বন্ধে ব্রিফ করবো, তাইলে এটা কি ওষুধ, কেন এই ওষুধটা দেওয়া হচ্ছে, কখন খাবে, কিভাবে খাবে, প্রিকশন, খাওয়ার আগে কোনো সতর্কতা আছে কিনা, লাইক খালি পেটে বা ভরা পেটে খেতে হবে, এই জিনিস কি সাইড এফেক্ট হইতে পারে, কখন সমস্যা হলে ডাক্তারের সাথে যোগাযোগ করবে, মরফিনের ক্ষেত্রে কখন এসওএস ডোজ ইউজ করবে। সো এই জিনিসগুলো আমাদেরকে ব্রিফ করতে হবে। যেমন টাইমিংয়ের ব্যাপারটা, যেমন এখানে দেখেন সুন্দর, এখানে ছবিতে বোঝানো আছে যে আমরা সাধারণত মরফিন 4 আওয়ারলি দিয়ে থাকি। 7টা, 11টা, 3টা, 7টা, রাত 11টা। রাত 3টায় থাকার একটা কথা ছিল, কিন্তু রাত 3টায় ডোজটা আমরা না দিয়ে ওটা রাত 11টার সাথে মার্চ করে দিই, যার কারণে বলা হয় ডাবল ডোজ অ্যাট 11 পয়েন্ট। মানে একটা পেশেন্টকে যদি 1 ট্যাবলেট করে প্রেসক্রাইব করা হয়, 1 ট্যাবলেট 4 আওয়ারলি, তাহলে ওর ডোজটা হবে 1+1+1+1+1+2। ঠিক আছে? এই জিনিসটা কি সবার কাছে ক্লিয়ার? ঠিক আগে বলছিলাম কিনা আমার জি খেয়াল নাই, স্যার, বা জানেন না? জি বলছিলেন স্যার। স্যার। বলছিলাম, ঠিক আছে, এটা খেয়াল রাখেন। কারণ রাত 3টার সময় ঘুম থেকে উঠে রুগীদেরকে আমরা আলাদা করে দেই না, তাদের ঘুমটা ইন্টারাপ্ট করতে চাই না বলে। গেল। এখন ধরেন একটা বাচ্চার ক্ষেত্রে, একটা বাচ্চা ধরেন একেবারে নেদা বাচ্চা, ধরলাম যে 3 মাসের বাচ্চা, এখন ডাক্তার বা অন্য কেউ ধরেন আপনার কোনো পেডিয়াট্রিশিয়ান প্রফেসর প্রেসক্রাইব করে দিচ্ছে তাকে মরফিন 0.3 ml করে খাওয়াইতে হবে। এখন এই 0.3 ml করে 4 ঘন্টা পর বাচ্চারা খাওয়াবেন কেমনে? 0.3 ml বলেন দেখি। 0.3 ml কেমনে খাওয়াবেন? চামচে করে কেমনে কি খাওয়াবেন, বা অন্য কোনো পদ্ধতি ইনসুলিন আছে? ইনসুলিন সিরিজ দিয়ে। ইনসুলিন সিরিঞ্জ দিয়ে একটা করা যেতে পারে, জি রাইট। স্যার। কারণ আপনি চামচ দিয়ে খাওয়াইতে গেলে, এখন বললাম যে 1 চামচের 3 ভাগের 1 ভাগ, অর্ধেক বলি আর 3 ভাগের 1 ভাগ করি, এটা কিন্তু অনেক সময় একেবারে খুব ভালোভাবে মেজার করা যাবে না। যেহেতু একেবারে ছোট বাচ্চা, সো আপনার যদি মরফিনের ডোজ একটু এদিক সেদিক হয়, তাহলে কিন্তু সাইড এফেক্ট শুরু হয়ে যেতে পারে। আবার অনেকে বলতে পারেন বাচ্চাদের তো ওষুধ নাকি ড্রপারে খাওয়ায়। এখন ড্রপারে খাওয়ানোর কথা আপনার হচ্ছে কথা কথা 6 ফোঁটা, এখন আপনি চাপ দিতে গিয়ে পড়ে গেল 9 ফোঁটা, তখন তাহলে এখানে ঝামেলা হয়ে যেতে পারে। সো ড্রপারও এডিকুয়েট মেজারমেন্ট করা যায় না। সো যেটা করতে পারি, আমি 0.3 ml দিতে গেলে আমি 1 ml সিরিঞ্জ দিতে পারি। বিদেশে 1 ml এর আলাদা সিরিঞ্জ পাওয়া যায়, আর না হলে ইনসুলিন সিরিঞ্জ ইউজ করা যেতে পারে। তাহলে এখন 1 ml ইনসুলিন সিরিঞ্জে কয়টা দাগ কাটা থাকে? ওরে, কয়টা দাগ কাটা থাকে ইনসুলিন সিরিঞ্জে, 100 ইউনিটের 1 ml সিরিঞ্জের মধ্যে? কথা কয় না। 10টা স্যার। 10টা? তাহলে ইনসুলিন যদি বলে 24 ইউনিট দিবেন, তাহলে কেমনে নিবেন? স্যার 10-10 গ্যাপে স্যার 100 ইউনিট হলে স্যার মানে 100টাই দাগ থাকে, ছোটটা 100 দাগই থাকে। জি ঠিক জি আছে। এখন তাহলে এক- 100 দাগ সমান হচ্ছে 1 cc, তাহলে আমার 0.3 cc দিতে গেলে কত দাগ পর্যন্ত যাব? 3 দাগ স্যার। 3 দাগ? দেখছনি কারবার। ওই, বাকিরা বলেন। 100 দাগে যদি 1 ml হয়, 0.3 ml হইলে কত দাগ যাইতে হবে? 30। ও 30 জি, স্যার, 30। হ্যাঁ, 30 দাগ দেন। এখন আপনি যদি 3 দাগ দেন, তাহলে আপনি দিবেন 0.03 ml, আন্ডার ডোজে দিবেন। সো তাহলে বাচ্চাদের ক্ষেত্রে আমরা এভাবে সিরিজ দিয়ে আমরা ইউজ করি। সো প্রথমে যেটা হচ্ছে, একটা ছোট কাপের মধ্যে আপনি কিছুটা মরফিন ঢেলে নেবেন বোতল থেকে। নেওয়ার পরে ওইটার মধ্যে সুই ছাড়াই সিরিঞ্জের মধ্যে মরফিন নিতে হবে, নিয়ে যতটুকু দিবেন 0.3 হইলে, মানে 30 দাগ হলে 30 দাগ একটু এটা মুখে, বাচ্চার মুখে দিতে হবেন। দেওয়ার পরে যেটা আপনার ওই যে স্যার মগের মধ্যে আপনাকে শুনতে পাচ্ছি না, সব বাকিরা কি শুনতে পাচ্ছেন স্যারকে? হ্যাঁ, জি, পাচ্ছি তো। হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা জি আচ্ছা। শোনা যাচ্ছে না? স্যার হ্যালো? শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে। সো প্রথমে যেটা বলেছি, মরফিনটাকে আমরা ডাইরেক্ট সিরিঞ্জ দিয়ে কিন্তু ওই মরফিনের সিরাপের বোতল থেকে কিন্তু টানবো না। So, কে? আচ্ছা, থাকুক, আমি লাগাবো পরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে একটা কাপের মধ্যে ঢাললাম, কাপের মধ্যে ঢালার পরে তারপর সেই কাপ থেকে আমরা ওই সিরিঞ্জটা দিয়ে টানবো। টানার পর বাচ্চাকে খাওয়ালাম, খাওয়ানোর পরে যেটা কাপের মধ্যে এক্সট্রা যেটুকু রয়ে গেল, সেটা আমরা আবার সিরাপের বোতলের মধ্যে ঢেলে রেখে দিব। কেন?
প্রথম কথা, সিরিজটা আমরা ডাইরেক্টলি ওই সিরাপের বোতলের মধ্যে ঢুকাই না, কারণ তাহলে যেটা হয় যে ইয়া হইতে পারে, একটা হচ্ছে ওয়েস্টেজ হইতে পারে, আর একটা হচ্ছে ওখানে বারে বারে আহ, নষ্ট হইতে পারে, মিক্সড আপ হয়ে হয়ে নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য ডাইরেক্ট সিরিঞ্জটা বোতল থেকে না নিয়ে ফার্স্ট একটা আলাদা কাপে ঢেলে নেওয়ার কথা বলা হয়েছে। গেল। প্রিকশনের মধ্যে কি, যে মরফিন খাওয়ানোর ক্ষেত্রে আমরা কিন্তু খালি পেটে খাওয়ানো যায়, ভরা পেটেও কিন্তু খাওয়ানো যেতে পারে, কোনো সমস্যা নাই। আর বাচ্চাকে যখন আপনি ওষুধ খাওয়াচ্ছেন, বাচ্চা বা বুড়ো যেই হোক, ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে মরফিন থামাই দিবেন না, ডোজ কমাবেন না। আর না জানলে উল্টাপাল্টা বাড়াবেন না, যে কোনো সময় ডাক্তারের পরামর্শ নিতে হবে, না জানলে না বুঝলে। স্পেশালি যদি পেইন বাড়তে থাকে আপনার, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেবেন, যে টেলিকনসালটেশনে যোগাযোগ করবেন, যে আমার পেশেন্টের ব্যথা এখন বেড়ে গেছে, আমি কি করব। যদি আপনি বুঝে না থাকেন, মানে রেস্কিউ ডোজের যদি আইডিয়া যদি কেয়ার গিভারের কাছে ক্লিয়ার না হয়, তাহলে ফোন করে জেনে নিতে হবে। এই ছিল আলাপ। তো সামারিতে যেটা, সো বেসিক যে ট্রান্সফারিং ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলেছি, ট্রান্সফারিং, বাথিং, স্কিন এবং উন্ড ম্যানেজমেন্ট, মাউথ কেয়ার, এগুলো নিয়ে কথা বললাম। আর মেডিকেশনের ক্ষেত্রে যে বিভিন্ন জিনিসগুলোর উপর আমাদেরকে হাইলাইট করে পেশেন্টের ফ্যামিলিকে বুঝিয়ে দিতে হবে, লাইক কখন কিভাবে কেন নিতে হবে, কখন ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, কখন এসওএস ডোজ ইউজ করতে হবে। ঠিক আছে, লাস্টে এটা দিয়ে শেষ করি। তাড়াতাড়ি বলেন যে উন্ডে ফাউল স্মেল থাকলে কি কি ইউজ করব ফাউল স্মেলের জন্য? মেট্রোনিডাজল ইনজেকশন ট্যাবলেট। ট্যাবলেট মেট্রোনিডাজল, ইনজেকশন টি-ব্যাগ। মেট্রোনিডাজল, আর টি ব্যাগ। টি-ব্যাগ। ওকে, ঠিক আছে। আরেকটা মনে বলতে ভুলে গেছি, চারকোল দেওয়া ইউজ করা যায়। চারকোল, চারকোল আছে না পয়লা, এটাও ইউজ করা যায় সেকেন্ডারি ড্রেসিং এর মধ্যে। জি স্যার। আচ্ছা, আরেকটা হচ্ছে যদি উন্ডের মধ্যে ব্লিডিং হয়, তাহলে কি ইউজ করবো আমরা? ফার্স্ট স্টেপ কি ব্লিডিং এ? সুক্রালফেট, তারপরে না, ট্রানএক্সামিন। প্রথমে না, ডাইরেক্ট প্রেশার অ্যাপ্লাই করতে হবে। প্রেশার, ডাইরেক্ট শুনেন, প্রেশার, তারপরে সুক্রালফেট। ডাইরেক্ট প্রেশার ব্লিডিং এর সবার আগে হচ্ছে ডাইরেক্ট প্রেশার। ডাইরেক্ট প্রেশারে কাজ না হলে তখন কি দিব? নেক্সট স্টেপে কি? সুক্রালফেট। ট্রানএক্সামিক অ্যাসিড। হ্যাঁ, তারপর যদি কাজ না করে অ্যাড্রিনালিন। অ্যাড্রেনালিন দিতে পারি। আর ইনজেকশন বাদে আরেকটা কি ট্যাবলেট বলছিলেন আপনারা? সুক্রালফেট। সুক্রালফেট দেওয়া যেতে পারে। আচ্ছা, আর ম্যাগটের জন্য কি ইউজ করি আমরা? ম্যাগট বের করার জন্য কি কি আছে আমাদের? টারপিন আর ফ্রেশ মিট। টার্পিন অয়েল। তারপিন অয়েল, আর একটা হচ্ছে ফ্রেশ মিট, ফ্রেশ ফ্রেশ রম। ফিশ, এগুলো ইউজ করা যেতে পারে। আচ্ছা, ওই কি বলে, ম্যাগট গুলা বের হওয়ার পর এগুলা কিন্তু একটা পলিথিনের মধ্যে আপনি নিবেন। নেওয়ার পর সেগুলাকে হয় আপনি মাটিতে পুঁতে ফেলতে হবে, অথবা আপনি যেটা করতে হবে, গরম পানির মধ্যে অথবা তারপিনের মধ্যে চুবাই রাখতে হবে যাতে মরে যায়। কারণ আপনি ধরেন ড্রেসিং টেসিং করে এগুলোকে কালেক্ট করে এনে সুন্দর আপনি ওয়েস্ট বিনের মধ্যে ফেলে দিলেন, তারপর খালারা নিয়ে গিয়ে ওয়েস্ট বিন নিয়ে আবার বড় ডাস্টবিনে ফেলাই দিল, ম্যাগট কিন্তু আস্তে আস্তে পুরো ওয়ার্ডের মধ্যে কিন্তু ছড়ায় যাবে। সো ম্যাগট বাইর করলে হবে না, ম্যাগটটা যাতে মারাও যায় ঠিক মতন, সেটাও কিন্তু আমাদেরকে কিন্তু এনশিওর করতে হবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। সো আজকের নার্সিং ইস্যুস নিয়ে আলাপ এখানে শেষ। এনি কোশ্চেন? কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই? কারো কোনো কোশ্চেন নাই? না স্যার, এখন পর্যন্ত যা বলেছেন মোটামুটি ক্লিয়ার স্যার। ঠিক আছে, অসুবিধা নাই, আসতেছি তো সামনে। খুব জি আরামসে স্যার। যারা যারা গরু খাসি খাওয়ার ভালো মতো খেয়ে নেন, আমি এসে তো ঈদের পরে এসে টাইট দিব আর কি। ঠিক আছে, এই জন্য সেশনটা একেবারে ঈদের পর পরে রাখা হয়েছে। ঠিক আছে সানি। জি স্যার। তো ঈদের আগে মনে হয় আর ক্লাস নেই আমাদের। সো ঈদের পরের রোববারটাতেই আমার সেশন, তারপরে সোমবারই তো আবার আপনাদের সাথে ইনশাল্লাহ ফিল্ড ভিজিটে দেখা হবে। এটাই জি তো স্যার। প্ল্যান। হ্যাঁ হ্যাঁ, জি স্যার, ওকে, এটাই প্ল্যান। এবং আমাদের এবারের এই কাজ হবে রেসপিরেটরি, এইচআইভি এবং পিডিয়াট্রিক গ্রুপ নিয়ে। ক্লিয়ার? ঠিক আছে সানি, জি স্যার। রেসপিরেটরি, এইচআইভি প্লাস পিডিয়াট্রিক। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আজকে বিদায় নেই, সবাই ভালো থাকেন, ঈদের শুভেচ্ছা রইল সবাইকে। সবাই ঈদ ভালোভাবে কাটান। থ্যাংক ইউ স্যার। আসসালামু থ্যাংক আলাইকুম ইউ স্যার। স্যার। জি জি, আসসালামু মুসলিম ঈদ আলাইকুম। শুভেচ্ছা স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম আসসালাম। স্যার। ওয়ালাইকুম আসসালাম।